ওকে তোরা বাঁচাতে পারবি না, আজ ওকে মরতেই হবে। এরপর তোর পালা। শনিবারের সন্ধ্যা। আকাশটা সেই বিকেল থেকেই গুম ধরে রয়েছে। মাঝে মাঝেই মেঘেদের গুরু গম্ভীর গর্জন, আর সেই সাথে কালো মেঘের ফাঁক থেকে বিদ্যুতের হলুদ আলোর ঝলক দেখা যাচ্ছে। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিশোরী দরজায় দুবার টোকা মারতেই ভিতর থেকে ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ ভেসে এলো, দেখ তো চারিমা কে আসলো আবার। ও কাকা বাবু, আপনারা আসুন, ভেতরে আসুন। ঠাকুরমশাই আমাদেরকে দেখে বললেন, দাঁড়িয়ে কেন, বসো বসো। আচ্ছা, তোমরা কখনো জোকা বুড়ির কথা শুনেছ? জোকা বুড়ি? হ্যাঁ, জোকা বুড়ি। আজ বহুদিন পর একটা পুরনো অতীতের স্বপ্ন দেখা দিল। আজ তোমাদের সেই ঘটনার কথাই বলবো। তাহলে দেরি কেন, শুরু করে ফেলুন। বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। নিজের বাড়িতে বসে হাতের আংটিটার দিকে তাকিয়ে ভাবছিলাম এক সাধুর কথা, যে আমাকে আংটিটা দিয়ে এক গুরু মন্ত্র শিখিয়েছিলেন। বলেছিলেন সময় আসলে কাজে লাগবে এই আংটি। কিন্তু আমার ভাবনার মাঝে ব্যাঘাত ঘটালো একটা শব্দ। মনে হলো কেউ যেন আমার দরজার উপরে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। সেই শব্দ শুনে দরজা খুলতেই দেখলাম একটা মাঝবয়সী লোক আমার দরজার সামনে ক্লান্তভাবে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার গোটা মুখ জুড়ে ক্লান্তি আর কষ্টের ছাপ ছড়িয়ে রয়েছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মাথার উপরে চুল নেই, গায়ের পাঞ্জাবিটাও ঘামে ভিজে গিয়েছে। চোখ দুটো যেন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ক্লান্ত। লোকটা আমাকে দেখে একটু আশ্বস্ত হয়ে হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, আপনি আমার মেয়েটাকে বাঁচান। ঠাকুরমশাই, দয়া করে আপনি আমার মেয়েটাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে বলুন আপনি কে, আর কোথা থেকে আসছেন? কি হয়েছে আপনার মেয়ের? আগে আমি মহেশ, আমার বাড়ি ঝিঙেখালি গ্রামে, ওখান থেকেই আসছি। আমার মেয়েটার বড্ড বিপদ, আপনি ওকে বাঁচান ঠাকুরমশাই, নইলে আমার মেয়েটাকেও মেরে ফেলবে। আমি দেখলাম লোকটা সত্যি ভয় পেয়ে রয়েছে, কিন্তু ওর মুখ থেকে ঠিকমতো কথা অবধি বার হচ্ছে না। ওকে ভিতরে নিয়ে এসে আগে জল খেতে দিলাম, তারপর বললাম, আচ্ছা, কে আপনার মেয়েকে মেরে ফেলবে? জোকা বুড়ি। জোকা বুড়ি? হ্যাঁ, জোকা বুড়ি। ও ফিরে এসছে, আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে। এইবার আমার মেয়েটার পালা, তারপর হয়তো আমাকেও মেরে ফেলবে ঠাকুরমশাই। কিন্তু কেই জোকা বুড়ি? আপনাকে আমি সব বলবো ঠাকুরমশাই, তার আগে দয়া করে আপনি আমার সাথে চলুন। আমার মেয়েটাকে রেখে অনেক কষ্ট করে এক বুক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার কাছে একটু সময় নেই, দয়া করে চলুন আমার সাথে। লোকটার ওই রকম কথা শুনে আমি আর কিছু না ভেবে তখনই ওর সাথে রওনা দিলাম ওর বাড়ির দিকে। এরপর যখন ঝিঙেখালি গ্রামে গিয়ে পৌঁছলাম তখন রাত হয়ে গিয়েছে। চারপাশে ঘন অন্ধকার আর গাছপালায় ঘেরা। আকাশের বুকে চাঁদের আলো নেই বললেই চলে, তবু সেই আবছা আলোতে মাটির পথ দিয়ে এগিয়ে চলেছি আমি আর মহেশ।
পাশের ঝোপঝাড়ের মধ্যে থেকে ঝিঝির ডাক ভেসে আসছে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মহেশের বাড়ির সামনে। বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই মনটা কেমন জানি করে উঠল। বুঝতে পারলাম এই বাড়িতে সত্যি কিছু একটা রয়েছে, যার কালো ছায়া বাড়িটাকে ক্রাশ করে রেখেছে। কিন্তু সে ব্যাপারে মহেশকে কিছু না বলেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মহেশের বাড়িটা একতলা, ইটের তৈরি। উঠোনের এক পাশে লাল রঙের তুলসী মন্দির রয়েছে। কিন্তু ওটা কি? মন্দিরের উপরে থাকা তুলসী গাছটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে, আর তার পাশে বসে রয়েছে একটা কালো কাক। কাকটা আমাদের বাড়িতে প্রবেশ করতে দেখে কেমন যেন সজাগ হয়ে উঠল। তারপর একটা জিনিস খেয়াল করতেই ভয়তে আমার গা শিউরে উঠল। দেখলাম তুলসী গাছের পাশে থাকা কালো কাকের চোখের রংটা কালো নয়, সাদা, দুধের মতো সাদা। কাকটা সেই সাদা চোখ দিয়ে একভাবে আমাদেরকে দেখছে। তাই দেখে মহেশ কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর, ওটা কি? কাকের চোখের রং সাদা? এর আগে তো কখনো কাকের সাদা চোখ দেখিনি। ঠাকুর, আপনি দেখেছেন? আমি কিছু বলতে যাব তার আগেই কালো কাকটা কর্কশ গলায় ডেকে উঠে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। মহেশ কিছু একটা ভেবে, সম্ভবত মেয়ের কথা ভেবে, এগিয়ে গেল দরজার সামনে। তারপর জোর গলাতে ডাকতে লাগলো, শিউলি, ও শিউলি, দরজা খোল মা, দরজাটা খোল মা। দরজার ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, এই তো আসছি দাদা বাবু। দেখলাম দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো একটা বছর 25-এর অবিবাহিতা মেয়ে। তাকে দেখে কোনো কথা না বলেই হন্তদন্ত হয়ে বারান্দা দিয়ে ঘরে ঢুকলো মহেশ। আমিও ওর পিছন পিছন গেলাম। গিয়ে দেখলাম অন্ধকার ঘরের মধ্যে খাটের উপরে শুয়ে রয়েছে একটি মেয়ে। পাশে টেবিলের উপর একটা হ্যারিকেন জ্বলছে। খাটের উপরে শুয়ে থাকা মেয়েটার শরীর খুব রোগা, মুখটা মিষ্টি হলেও চোখের তলায় কালি জমেছে। চোখ দুটো যেন গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। ঠোঁটের পাশে কেমন একটা ভয় খেলা করছে। কালো চুলগুলো রুক্ষ। সব মিলিয়ে যেন এক ভয়ানক কোনো কিছুর কবলে পড়েছে এই ফুলের মতো বাচ্চা মেয়েটা। বুঝলাম এটাই মহেশের মেয়ে। কিন্তু এ কি ভয়ানক অবস্থা ওইটুকু বাচ্চা একটা মেয়ের। তাকে দেখে আমারই মনটা কেঁদে ওঠে। সেখানে মহেশ তো পিতা। দেখলাম মহেশ গিয়ে ওর মেয়ের মাথার কাছে বিছানার উপরে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুই ঠিক আছিস তো মা? আর কোনো সমস্যা হয়নি তো? মেয়েটা ভয়ার্ত গলায় উত্তর দিল, ও আমাকে মেরে ফেলবে বাবা, ও আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচাও বাবা, তুমি বাঁচাও আমাকে। মহেশ কিছু বলার আগেই আমি বললাম, ভয় পেও না মা, তোমার কিচ্ছু হবে না। কথাটা বলতে বলতে আমি গিয়ে দাঁড়ালাম ছোট্ট মেয়েটির সামনে। মা, কে তোমাকে মেরে ফেলবে? জোকা বুড়ি, রোজ রাতে ও আসে, আমাকে আমাকে নিয়ে যেতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। তুমি কি ওকে দেখেছো? হ্যাঁ, ওই ওই জানালার কাছে এসে মুখ বাড়ায়। ওকে দেখলে আমার ভয় লাগে, খুব ভয় লাগে। আমি বুঝলাম মেয়েটা অনেক ভয় পেয়ে আছে। ওকে আর কিচ্ছু জিজ্ঞেস করলাম না। এরপর মেয়েটার কপালে একটা হাত রেখে মনে মনে মধু সুন্দরী দেবীকে স্মরণ করে মেয়েটার সুস্থতা কামনা করলাম। মেয়েটা এবার ধীরে ধীরে চোখ বুঝল।
এরপরে রাতের খাওয়া সেরে আমি আর মহেশ একটা ঘরে গিয়ে বসলাম। মহেশ, এইবার বলুন তো, কে এই জোকাবুড়ি যে আপনার পরিবার শেষ করে আপনার মেয়েকে শেষ করতে উদ্যত হয়েছে? মহেশ একবার চারপাশে দেখে নিয়ে বলতে শুরু করলো। বছরখানেক আগে আমাদের এই সিঙেখালি গ্রামে এক তান্ত্রিক এসেছিল। সে জঙ্গলের মধ্যে শ্মশানে থাকত। মানুষের থেকে নিরিবিলি থাকতে চাইলেও মানুষ তার পিছু ছাড়েনি। সামান্য বিপদে পড়লেই মানুষ ওই তান্ত্রিকের শরণাপন্ন হতো। তান্ত্রিকের বলে দেওয়া উপায়ে সমাধানও হয়ে যেত তাদের সমস্যার। কেউ তো আবার বৈদ্যর থেকে বেশি তান্ত্রিকের তুকতাকে বিশ্বাসী ছিল। কিন্তু ওই তান্ত্রিকের একটাই অদ্ভুত ব্যাপার ছিল জানেন ঠাকুরমশাই, দিনের বেলাতে সবার সাথে দেখা করলেও রাতে ওর কাছে যেতে বারণ করত। কারণ রাতের বেলা নাকি তার চারপাশে অশরীরী প্রেতাত্মারা ঘুরে বেড়াত। একদিন গ্রামের এক লোক সেই কথা না শুনে রাত্রিবেলায় তান্ত্রিকের সাথে দেখা করতে যেতেই পরদিন তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় জঙ্গলে। এরপর থেকে কেউ আর সেই দুঃসাহস দেখায়নি। কিন্তু সমস্যা হলো এর পরে। কি সমস্যা? একদিন ভর দুপুরে সুকুমারের মেয়েটা পুকুরে স্নান করতে গিয়েছিল বুঝলেন, কিন্তু সে আর বাড়ি ফেরেনি ঠাকুরমশাই। পুকুর থেকে শুরু করে গোটা গ্রাম খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি। এই কথা নিয়ে আমরা তান্ত্রিকের কাছে যাওয়ায় তান্ত্রিক এমন দেখালেন যে তিনি কিছুই জানেন না, কিছুই করতে পারবেন না। ব্যাপারটায় আমরা বেশ অবাক হলাম। এর কিছুদিন পরে আরও একটা বাচ্চা মেয়ে খুঁজে পাওয়া গেল না। সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর ফেরেনি। সেবারেও তান্ত্রিক কিছুই করতে পারল না। এর পরের বার তো বাড়ির সামনের পথ থেকেই মেয়েটা হারিয়ে গেল। এই ঘটনার কারণে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। সকলে নিজের ছেলে মেয়েদের সাবধানে রাখতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, তান্ত্রিক এই ব্যাপারে কিছুতেই কিছু করতে পারল না। গ্রাম থেকে 3টে বাচ্চা চুরি হয়ে যাওয়ার পর যখন 4 নাম্বার বাচ্চাটা চুরি হলো, সেটা ছিল আমাদের বাড়ি কাজ করে শিউলির ছোট বোন। ফুলের মতো দেখতে ছিল মেয়েটাকে। একদিন সন্ধ্যাবেলায় জল নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি ঠাকুরমশাই। শিউলির মা বাবা নেই। ওরা দুটো বোনেই আমাদের বাড়িতে মানুষ হয়েছে। মেয়েটাকে ফিরতে না দেখে সেদিন রাতেই ঠিক করলাম ওই বাচ্চা চোরটাকে যা হোক করে আজ রাতেই ধরেই ছাড়ব, তারপর নিজের হাতে তাকে শেষ করব। কিন্তু এরপরে যখন সেই চোরকে পেলাম। পেয়েছিলে? কে চুরি করেছিল বাচ্চাদের? জোকাবুড়ি। ও শুধু বাচ্চা চুরি করেনি ঠাকুরমশাই, ও মেরে ফেলেছে বাচ্চাগুলোকে। শিউলির বোনটাকে গোটা গ্রামে খুঁজেও যখন পেলাম না, তখন আমরা গেলাম জঙ্গলের মধ্যে। জঙ্গলে প্রবেশ করা মাত্রই অদ্ভুত এক দৃশ্য দেখলাম আমরা। দেখলাম জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই তান্ত্রিক, আর তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধা মহিলা, যার হাতে ধরা রয়েছে শিউলির বোন। সে কেঁদেই চলেছে ঠাকুরমশাই। দেখেই বোঝা যাচ্ছে সে খুব ভয় পেয়েছে। ছেড়ে দে ডাইনি, ছেড়ে দে ওই মেয়েটাকে। এইটুকু বাচ্চা মেয়ে তোর কি ক্ষতি করেছে? ওর আগে সব বাচ্চাগুলোকে তুই শেষ করেছিলিস। ওরা কি ক্ষতি করেছে তোর? তান্ত্রিকের গলার আওয়াজ শুনে আমরা তার কাছে যেতেই দেখলাম সেই বৃদ্ধা আর কেউ নয়, সে তো জোকাবুড়ি। তার গায়ের রং রোদে পুড়ে চোখের মতো লাল হয়ে গিয়েছে। সেই জন্য গ্রামের সবাই তাকে জোকাবুড়ি বলে ডাকে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা মাটির কুটিরে কয়েকটা বিড়াল নিয়ে থাকে সেই বৃদ্ধা। গ্রামের কারোর সাথে কথা বলে না। তাকে দেখতে বিভৎস রকমের কালো। তার ব্যবহার কেমন যেন একটা। তাকে ডাইনি বলে ভাবলে কিছু ভুল ভাবা হয় না ঠাকুরমশাই। কিন্তু যখন দেখলাম ও শিউলিকে যেভাবে ধরে রেখেছে, তখন আমাদের মাথার আর ঠিক থাকলো না ঠাকুরমশাই। তার উপর তান্ত্রিক যখন বলল গ্রামের সব বাচ্চাগুলোকে ওই বুড়িটাই মেরেছে, তখন আমরা ঠিক করলাম এতগুলো প্রাণের বদলে তারও মৃত্যুই প্রাপ্য। যে অপরাধ করেছে সে, তার পরিণাম একমাত্র মৃত্যুই হওয়া উচিত।
আমার কথাতে গ্রামের সকলে সম্মতি দিল। আমরা সেই চোকা বুড়িকে পুকুরে ডুবিয়ে মেরে ফেললাম, আর তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলাম। কিন্তু তখনও ভাবিনি চোকা বুড়ি আবার ফিরে আসবে। একদিন রাতেই ঘরের মধ্যে বসে আছি, এমন সময় আমার স্ত্রী মণিবালা হঠাৎ চিৎকার করতে করতে রান্নাঘরের দিক থেকে আমার দিকে ছুটে আসছিল। ওর চিৎকার শুনে সবেমাত্র আমি ঘর থেকে বাইরে বেরিয়েছি, আর তখনই দেখলাম একটা ভয়ানক কালো জীর্ণ হাত আমার স্ত্রীর মাথাটা শরীর থেকে উপড়ে ফেলে ছুঁড়ে ফেলে দিল মাটির ওপরে। সাথে সাথে মুন্ডহীন মণিবালার শরীরটা এলিয়ে পড়ল মাটিতে, আর তার সাথে খানিকটা দূরে মাটির উপরে পড়ে থাকলো তার কেটে যাওয়া মাথাটা, আর আর রক্তে ভেসে গেল পুরো উঠোন। কি হলো কিছুই বুঝলাম না ঠাকুর মশাই। তখনও বুঝিনি যে এসব শুরু হয়েছে, এর পরিণাম আমার পুরো পরিবারটাকে দিতে হবে। এর কদিন পর ঘরের মধ্যে যখন আমার দাদার রক্তাক্ত শরীরটাকে পড়ে থাকতে দেখলাম, তখন আরো ভয় পেয়ে গেলাম আমি। এরপর আমার ভাইয়ের বউ, চাকর রামু, আর এখন আমার মেয়ে। আমি কি করবো ঠাকুর মশাই? এখন কেবল আপনি ভরসা ঠাকুর মশাই, আপনি ভরসা ঠাকুর। ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু এটা যে জোকা বুড়ি তা বুঝলে কি করে? কারণ সেদিন যখন মণিবালা চিৎকার করতে করতে ছুটে আসছিল, তখন সে কি বলছিল জানেন? জোকা বুড়ি ফিরে এসেছে। ও আমাকে মারতে চায়। ও কাউকে ছাড়বে না। আর শুধু মণিবালা একা নয়, মরার আগে সবার মুখে, এমনকি আমার মেয়ের বুকেও চোকাপুরির কথা। ঠিক আছে, ঈশ্বরের উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তোমার মেয়ের কোনো ক্ষতি জোকাবুড়ি করতে পারবে না। সবে মাত্র কথাটা বলেছি, এমন সময় একটা শব্দ শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। মনে হলো কেউ যেন হেঁটে গেল বাইরে থেকে। কে? শিউলি? কোনো উত্তর আসলো না, অথচ পায়ের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমরা ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু ঘটনাটা ঘটল খানিক পরে, যখন এক ভয়ানক হাসির শব্দ ভেসে এলো বাইরে থেকে। সেই হাড় হিম করা শীতল হাসির শব্দ শুনে ভয়েতে আমাদের দুজনেরই বুক কেঁপে উঠল। সাথে সাথে মহেশ আমার দিকে ফিরে তাকালো। এরপর আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে উঠোনের এক পাশে যেতেই যা দেখলাম তা এত কুৎসিত, এত বীভৎস যে বর্ণনা করা দায়। কেন ঠাকুর মশাই, এমন কি দেখলেন সেখানে? দেখলাম উঠোনের উপরে উবু হয়ে বসে একটা কাঁচা মুরগি চিবিয়ে খাচ্ছেন এক বৃদ্ধা মহিলা। পরনে কালো নোংরা কাপড়, গায়ের রং কুচকুচে কালো, শরীর অতি রুগ্ন, আর মুখটা বিভৎস, চোখ দুটো রক্তের মতো লাল। মাথার পাকা সাদা চুলগুলো বাতাসে উড়ছে, মনে হচ্ছে সাপের গোছা। আর ওই বৃদ্ধার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে মিনি। দেখলাম বৃদ্ধা হাতে ধরা মুরগিটার গলার কাছে কামড় দিয়ে সেটা টেনে ছিঁড়ে ফেললেন। সাথে সাথে মুরগির গলার কাছ থেকে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিল মাটি। ওই বৃদ্ধা গলার টুকরোটাকে মিনির দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এই নে খুকি,
খেয়ে নে, কাঁচা মাংস খেয়ে দেখ, খুব ভালো লাগবে। খা খা। আর এরপর যা ঘটল তা আরো ভয়ানক। দেখলাম মিনি এতক্ষণে পাথরের মতো দাঁড়িয়েছিল। এইবার ওই বৃদ্ধার কথাতে মাটি থেকে মুরগির গলাটা তুলে তাতে কামড় বসিয়ে দিল। সাথে সাথে বৃদ্ধা হেসে উঠে বললেন, জোকা বুড়ির কথা না শুনে যাবি কোথায়? জোকা বুড়ি যা যায় তাই করিয়ে নেয়। এরপরেই চোকাবুড়ি আবার হেসে উঠলেন। এদিকে এই দৃশ্য দেখে আমি তাড়াতাড়ি করে মিনির কাছে গিয়ে কাঁধের উপরে হাত রাখলাম। সাথে সাথে ও যেন সম্বিত ফিরে পেল। মিনি তাড়াতাড়ি করে হাতে ধরা মুরগির মাথাটা মাটিতে ফেলে দিয়ে কেঁদে ফেলল। কিচ্ছু হয়নি মা, ও তোমার কিচ্ছু করতে পারবে না। চলো মা, ঘরে চলো। এরপর ওকে নিয়ে আমি আর মহেশ ঘরে চলে আসলাম। সারাটা রাত ওভাবেই কেটে গেল। পরের দিন সকাল থেকেই আকাশটা গুম মেরে রয়েছে, চারপাশ যেন কালো করে এসেছে। সারাটা দিন বাড়িতেই কেটে গেল। গতকাল রাত থেকেই ভাবতে লাগলাম জোকা বুড়ির হাত থেকে কিভাবে বাঁচাবো মিনিকে, কিন্তু কোনো উপায়ই বার করতে পারলাম না। মনকে একাগ্র করে কিছু করতে গেলেই কোনো এক অশুভ শক্তি যেন বারবার বাধা দিয়ে চলেছে। এভাবেই যথারীতি সন্ধ্যা হলো। শিউলিকে মিনির ঘরে রেখে আমি আর মহেশ বারান্দায় বসে রয়েছি। কিছু উপায় ভাবলেন ঠাকুর? মেয়েটার জন্য যে বড় চিন্তা হয়। আচ্ছা মহেশ, একটা কথা বলো, এই বাচ্চা চুরি কি তান্ত্রিক আসার আগেও হয়েছিল? না। মহেশের কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ঘর থেকে শিউলির চিৎকার ভেসে আসলো। আমরা দুজনেই সেই চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি শিউলি ঘরের এক কোণায় দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা কামড় বসিয়ে দিয়েছে মিনি। ক্ষত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু মিনি কিছুতেই ছাড়ছে না তার হাত। মহেশ তাড়াতাড়ি করে গিয়ে মিনিকে টেনে ছাড়াতেই মিনি রাগে মহেশকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মহেশ গিয়ে জানালায় বাড়ি খেল। এরপরেই মিনি ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল। তাই দেখে মহেশ কোনো রকমে উঠে বলল, মিনি, ঠাকুর ঠাকুর কোথায় যাচ্ছে? ওর কি হয়েছে? ওকে বাঁচান ঠাকুর, ওকে বাঁচান ঠাকুর। আচমকা এরকম ঘটায় আমি এতটাই অবাক হয়েছিলাম যে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠাকুর ঠাকুর কোথায় গেল মেয়েটা? আমি কিচ্ছু বললাম না। বাড়ির পিছন দিকে যেতে লাগলাম, কারণ মাটির উপরে মিনির পায়ের ছাপ রয়ে গিয়েছে। সেটা লক্ষ্য করেই এগিয়ে চলেছি। আমার পিছনে মহেশও আসতে লাগলো। এরপর বাড়ির পিছনে যেতেই দেখতে পেলাম ঝোপঝাড়ের মাঝ থেকে একটা মাঝারি ধরনের পুকুর দেখা যাচ্ছে। সেদিকে এগোতেই মিনিকে দেখতে পেলাম। পুকুরের ধারে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে মিনি। পুকুরের উপরে কতগুলো কালো কাক কর্কশ গলায় ডাকতে ডাকতে গোল হয়ে উড়ে চলেছে। আরো এগিয়ে যা দেখলাম তাতে ভয়েতে আমার গোটা শরীর জুড়ে এক শীতল শিহরণ খেলে গেল। দেখলাম পুকুরের জল রক্তের মতো লাল, আর তার উপরে ভেসে রয়েছে কতগুলো মরা মাছ। আর ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছে গতকাল রাতের দেখা সেই বিভৎস জোকা বুড়ি। তার মুখে ফুটে উঠেছে এক ভয়ানক হাসি।
খুকি, এই খুকি, আয় জলে আয়, জোকা বুড়ির কাছে আয়। জোকা বুড়ি যে তোর অপেক্ষায় বসে আছে। মিনি, মিনি। কথাটা বলেই মহেশ ছুটে গেল মিনির কাছে। ততক্ষণে মিনি পুকুরের জলে নেমে পড়েছে। মহেশ মিনির হাত ধরে বলল, মিনি, এই মিনি, ওদিকে কোথায় যাচ্ছিস মা? শিগগিরই ঘরে চল, ঘরে চল। কোনো লাভ নেই, ওকে তোরা বাঁচাতে পারবি না। আজ ওকে মরতেই হবে। এরপর তোর পালা। এখানে আমাকে মেরেছিলিস না? তোর কি ক্ষতি করেছিল মামি? সেদিন ওই বাচ্চা মেয়েটাকে আমি মারিনি, মেরেছিল ওই ওই শয়তানটা। কিন্তু আমার কোনো কথা না শুনে তোরা আমাকে মেরে ফেললি। তোর জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। তাই তুই তোর পরিবারকেও আমি আমি শেষ করে দেব। কথাটা বলেই জোকা বুড়ি তার একটা হাত এগিয়ে দিল মিনির দিকে। হাতটা সাপের মতো এগিয়ে এসে চেপে ধরল মিনির হাত। মহেশ শত চেষ্টা করেও সেই হাত ছাড়াতে পারল না। মাথার উপরে উড়তে থাকা কাকগুলো মহেশের দিকে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল। আমি বুঝলাম সময় হয়ে এসেছে, এখন কিছু না করলে আর ওদেরকে বাঁচানো যাবে না। আমি ছুটে গেলাম জলের মধ্যে। তারপর ঈশ্বরের নাম করতে করতে জোকা বুড়ির সেই কালো লম্বা হাত থেকে ছাড়িয়ে নিলাম মিনির হাতটা। মহেশ, মিনিকে নিয়ে জল থেকে উঠে যাও তাড়াতাড়ি। কি ভেবেছিস আমার হাত থেকে তুই ওদেরকে বাঁচাতে পারবি? ও যে অপরাধ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে, পেতেই হবে। কেউ কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তার আগে তোকে তোকে মরতে হবে। তুই আমার শিকারে বাধা দিস, এত বড় সাহস? কথাটা বলার পরেই জোকা বুড়ির সেই হাত আমার গলা ধরে নিজের কাছে টেনে নিল। তারপর জল থেকে খানিকটা উপরে শূন্যে তুলে ধরল। আর হাতে থাকা বড় বড় নখে লেগে আমার গলার দু একটা জায়গায় কেটে গেল। যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম, শ্বাস নিতে পারছিলাম না। বুঝতে পারলাম এই বুঝি আমার শেষ সময় হয়ে এসেছে। আমি মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে থাকলাম, কিন্তু কোনো লাভ হলো না। মৃত্যুর খুব কাছে এসেও আমার মন যেন সজাগ হয়ে উঠল। হঠাৎ সেই সাধুর দেওয়া আংটির কথা মনে পড়ে গেল। আমি বুঝতে পারলাম এটাই সেই সঠিক সময়। মনের সবটুকু বল এক জায়গায় এনে হাতটা জোকা বুড়ির কপালের কাছে নিয়ে গিয়ে আংটিটা ঠেকিয়ে মনে মনে গুরু মন্ত্র জপ করতেই বুঝতে পারলাম জোকা বুড়ির হাতের চাপ খানিকটা আলগা হয়েছে। হ্যাঁ, এরপর প্রায় সাথে সাথেই আমি জলে পড়ে গেলাম। আর নিমেষের মধ্যে জোকা বুড়ি জলের মধ্যে পড়ে হারিয়ে গেল। জলের মধ্যে যে তোলপাড় শুরু হয়েছিল তাও যেন খানিকটা কমে গেল। আকাশে একবার মেঘ ডেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। পুকুরের জলের লাল ভাবটাও কমে গেল। তার মানে ওই আংটির জোরেই কি জোকা বুড়ি শেষটায় শেষ হলো?
হ্যাঁ, ওই আংটি, ওই সাধুর দেওয়া গুরু মন্ত্রে জোকাবুড়ি মুক্তি পেল। আর ওই জোকাবুড়ির হাত থেকে আমি আর মহেশের পরিবার বেঁচে গেলাম। এরপর কিছুদিন ওখানে থেকে ফিরে এসেছিলাম। দেখেছিলাম মিনির শরীরটা ধীরে ধীরে আবার কেমন স্বাভাবিক হয়ে গিয়েছিল। তুলসী গাছটাও আবার প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু একটা দুটো প্রশ্ন রয়েছে। এক হচ্ছে, জোকাবুড়ি বলেছিল যে ওই বাচ্চাকে ও মারেনি, তাহলে কে মেরেছিল বাচ্চাদের? আর জোকাবুড়ি তো কোনো পরিবার ছিল না, তাহলে মহেশ ওর পরিবার শেষ করেছে কথা জোকাবুড়ি বলল কেন? হ্যাঁ, ওই তান্ত্রিকই ওদেরকে নিয়ে রাতের অন্ধকারে বলি দিয়ে কোনো অপসাধনা করত। সেই জন্যই তো রাতে কারোর সাথে দেখা করত না। আত্মার কথা বলে সকলকে জঙ্গলে আসতে বারণ করত। আর দ্বিতীয়টার উত্তর তো গল্পেই ছিল। ভুলে গেলে জোকাবুড়ি কাদের সঙ্গে থাকতো? বিড়াল। তার মানে যখন মহেশ জোকাবুড়ি বাড়ি পুড়িয়ে দিয়েছিল তখন বিড়ালগুলো মারা গিয়েছিল, তাই তো? ঠাকুরমশাই কিছু বললেন না, কেবল হাসলেন। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।